সতীশটা যেভাবে পুরো বিয়ের প্ল্যানটা করছে ওটা সামলানোর ক্ষমতা কি আদৌ আমাদের আছে? মামা ওকে সত্যি করে প্লিজ বলো না, কত টাকা খরচ হবে বলে তোমার মনে হয়? দেখ, এটা নিয়ে আমরা ঠিক করেছি যে ওদের সঙ্গে পরিষ্কার করে কথা বলবো। হ্যাঁ, তবে আমার ধারণা 5 লাখের বেশি তো হবেই। 5 লাখ? এত টাকা আমরা কোথা থেকে পাবো? মা, বাবা তুমি চিন্তা করো না, আমি আছি তো। মা, আমি জানি তুমি আমার বিয়েটা ধুমধাম করে দিতে চাইছো। এতদিন তো তোমার ইচ্ছের বিরুদ্ধে কি আমি কোনো কথা বলিনি, তুমি যা বলেছো আমি সবটা মেনে নিয়েছি। কিন্তু না, আমি যেমন তোমাদের মেয়ে, তোমরা যেমন চাও যে আমি ভালো থাকি, আমি সুখে থাকি, আমিও তো তাই চাই মা, যে তোমরা ভালো থাকো। তাই এখন আমি আর তোমার কোনো কথা শুনবো না। আমার একটা কথা আছে, এই বিয়েতে বাবা শুধু একা নয়, আমিও কিছু কন্ট্রিবিউট করব। শুনেছ মেয়ের কথা? ও শ্রী, আমরা হলাম বাবা মা, হ্যাঁ, আর তুই হলি কোনে? না মা, আমি এবারের মেয়ে। আর মা, এবারে মেয়ে হিসেবে তো আমারও কিছু দায়িত্ব আছে। আমি চাই না এই বিয়েটা নিয়ে তোমাদের উপর আবার বাড়তি চাপ পড়ুক, আমি সত্যিই চাই না, সেটা আমি হতে দিতে পারি না। আমি নিজেও আজকে সতীশের সঙ্গে একটু কথা বলবো। মা, আমি অফিসে যাই, বুঝলে, কিছু টাকা ব্যবস্থা করার চেষ্টা করি, বেরোচ্ছি। বাবা, বেরোলাম। মাথা ব্যথাটা কমেছে? চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। বেরোলাম। স্যার, আসতে পারি? কাম ইন। হ্যালো স্যার, আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে আমি খালি হাতে এখানে এসেছি, কিন্তু স্যার আমি খালি হাতে এখানে আসিনি স্যার। আপনাদের শর্ত অনুযায়ী আমি টাকা এনেছি পুরো 40 লাখ। ও, বসুন। হ্যাঁ। কিন্তু মিস্টার রাজ, আমরা আপনার মুখের কথা কেন বিশ্বাস করবো বলুন তো? না না, এই নিন স্যার। দেখুন তো কত আছে। কিন্তু মিস্টার রাজ, এখানে তো শুধু 4 লাখ আছে, আপনার 40 লক্ষ টাকা আনার কথা ছিল না? বাকি টাকাটা কোথায় মিস্টার রাজ? স্যার, আপনারা বলেছিলেন 40 লাখের ব্যবস্থা করতে, তো আমি 40 লাখের 10% ব্যবস্থা করেছি, আর বাকি টাকাটাও চলে আসবে। স্যার, আপনারা যদি আপনাদের ইনভেস্টমেন্টের 10%টা আমাকে দিয়ে দেন, তাহলেই আমি বিজনেস শুরু করে দিতে পারবো। কিন্তু এইভাবে কাজ শুরু হয় না মিস্টার রাজ, আপনি পুরো টাকাটাই নিয়ে আসুন। না না স্যার, স্যার 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 আমার কথাটা একবার শুনুন, আমার কথাটা একবার শুনুন স্যার। একবার বিজনেসটা শুরু হয়েছে দাদি স্যার, আপনারা তো জানেন এত নাম করা কোম্পানি, তারাও তো এখান থেকে শুরু করে, তারাও তো একদিন শূন্য থেকে শুরু করেছে। বলুন, 1000 পা চলতে গেলেও প্রথম পা তো ফেলতেই হয়, তাই না স্যার? স্যার স্যার একটু আমাকে বিশ্বাস করুন, আর তাছাড়া আমার কাছে একদম সময় নেই, প্লিজ স্যার প্লিজ। কিন্তু মিস্টার রাজ, আমরা যদি 10% দিই, তাহলেও কি সেটা আপনার ব্যবসা শুরু করার জন্য যথেষ্ট হবে? হ্যাঁ স্যার, যথেষ্ট হবে। প্রথমে আমার এত টাকার দরকার নেই স্যার, আমার 4 লাখ, আপনাদের 10%, এটা নিয়ে আমি নিজের বিজনেস শুরু করে দেব। স্যার, আপাতত আমার দরকার একটা ভালো অফিস, নিজের অফিস। বুঝতেই তো পারছেন, একটা ভালো অফিস যদি আমার থাকে, তাহলে ক্লায়েন্টরা সেই অফিসে আসবে, আর সাজানো গোছানো অফিস থাকলে
ক্লায়েন্টরাও আরো বেশি ভরসা করতে পারবে আমাদের। আর আপনারা তো বিজনেসের রুল জানেন, টাকা থাকলে টাকা আরো বাড়ে। তাই বলছি স্যার, আমাকে একটু বিশ্বাস করে দেখুন, আপনারা নিরাশ হবেন না স্যার, প্লিজ স্যার। মিস্টার রাজ, একটা সুযোগ আমি আপনাকে দিতে পারি। ডু ওয়ান থিং, আপনি আমাদের এই অফিসটাকে ইউজ করতে পারেন। আপনাদের এই অফিসটা নিয়ে আমি কাজ শুরু করে দেবো মানে আমি ঠিক বুঝলাম না, মানে এই অফিসটা তো মানে আপনাদের বড় সড়ো আমাদের ব্যাপার। এরকম আরো 3-4টে অফিস আছে। এই অফিসের যা ভাড়া সেটা আমরা কেটে নেব, কেটে নিয়ে বাকি টাকাটা আমরা আপনাকে ফান্ডিং করব। আপনাকে আর অন্য কোথাও কোনো অফিস ভাড়া নিতে হবে না। তবে একটা কথা মনে রাখবেন, আপনি যদি সময় মতো ফান্ড না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু এই অফিসটা আপনার হাতছাড়া হয়ে যাবে। স্যার, তার মানে আপনারা বলতে চাইছেন যে আমার বিজনেসে আপনারা ইনভেস্ট করবেন, আমার সাথে হাত মেলাবেন আপনারা? কনগ্রাচুলেশন মিস্টার রাজ, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। ডু ওয়ান থিং, আপনি একটা কাজ করুন, আপনি আজকে থেকে উঠে পড়ে লেগে যান, প্রমাণ করে দেখান। হ্যাঁ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি চাইলেই অফিসটা নিজের মতো করে সাজিয়েও নিতে পারেন। আর টাকা পয়সা সংক্রান্ত বাকি কথাবার্তা আমাদের লয়ার আপনার সঙ্গে বলে নেবে। থ্যাংক ইউ স্যার। গুড লাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Yes! Yes, yes, yes! Thank you, Bola! Thank you! আমার অফিস, আমার অফিস, এটা আমার অফিস। মাকে কল করে। হ্যালো মা, মা কোথায় তুমি? সব ছেড়ে এক্ষুনি আমার কাছে চলে এসো। হ্যাঁ, একটা ভালো শাড়ি পরো আর একটা কাজ করো, বাদল আর তুলি সবাইকে নিয়ে এখানে চলে এসো। তোমার রাজ বাবা নিজের অফিস নিয়েছে, আবার বড় সড়ো অফিস, বুঝলে? ওইসব না ভেবে মা তুমি এক্ষুনি চলে এসো। হ্যাঁ, আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। আজ আমি যা করতে পেরেছি সবকিছুই তো আপনার জন্য করতে পেরেছি ম্যানেজার ম্যাডাম। নতুন অফিস, নতুন স্বপ্ন, নতুন যুদ্ধ, সবটাই তো আপনাকে ঘিরে। বহু বছর ধরে পড়ে থাকা প্রদীপের শোল থেকে আপনি আবার চালিয়েছেন। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, আপনি যাই মুখে বলেন আমি জানি বলে আমাকে আর আপনাকে এক করবেই। আপনার মা বাবা তো চায় যে আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হোক, কিন্তু আপনি তো খুশি নন, তাই আপনার অ্যারেঞ্জ ম্যারেজ না, লাভ ম্যারেজই হবে এই রাজের সাথে। ম্যাডাম, ভালোবাসার থেকে দামি জিনিস কিছু হয় না, আর এই দামি জিনিসের জন্য আমি অপেক্ষা করব, আপনার জন্য অপেক্ষা করব ম্যাডাম, আপনার জন্য। গুড মর্নিং স্যার। মর্নিং। স্যার, একটা কথা ছিল। তোমার হাসি মুখ দেখে তো মনে হচ্ছে তুমি কোনো একটা অজুহাত দিতে এসেছো। স্যার, আমি ছোটবেলা থেকে কোনোদিনও অজুহাত দিতে শিখিনি। এনিওয়ে, আপনার সঙ্গে একটা অন্য কারণে কথা ছিল। একজন কাস্টমার বলছিলেন আমাদের এই শোরুম থেকে অনেকগুলো প্রোডাক্ট কিনতে চান, তাই আমরা যদি এই শোরুম থেকে আরও বেশি টাকার ডিসকাউন্ট দিতে পারি সেই ব্যাপারেই উনি জানতে চাইছিলেন। ডিসকাউন্ট কত হবে না হবে সেটা তো পরে দেখা যাবে। তোমার এই ক্লায়েন্টটাকে নিয়ে এসো, তার মুখটা আগে দেখি, তারপর নয় আমার সঙ্গে কথা বলো। ওকে স্যার। স্যার, আরও একটা কথা ছিল। এই যে স্যার, অফিস থেকে যদি কিছু টাকার লোনের ব্যবস্থা করে দেওয়া যেত আমার জন্য। তোমার এত বড় স্পর্ধা শ্রী? এই দেখো দেখো, পার্সোনাল কাজ,
এটা কি লেখা? পার্সোনাল কাজ। পার্সোনাল কাজ। দিনের পর দিন এই অজুহাত দেখিয়ে তুমি অফিস থেকে আগে বেরিয়ে গেছো, আর এখন বড়লোক ক্লায়েন্টের গল্প শোনাচ্ছ, আর আমার কাছ থেকে 4 লক্ষ টাকা লোন চাইতে এসেছো। কি ভেবেছো তুমি আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? তুমি ভুলে যাও না শ্রী, তুমি কিন্তু মালিকের মেয়ে নও, তুমি একজন সামান্য সেলস গার্ল। স্যার গত 4 বছর ধরে আমি একটাও ছুটি নিইনি। এই শোরুমের সব থেকে বেশি সেল আমি দিই স্যার। ওভার টাইম, বাড়তি কাজ কি করিনি বলুন তো? স্যার প্রত্যেক মাসে আমি যদি এমপ্লয়ি অফ দ্য মান্থ পুরস্কার পেতে পারি, তাহলে এই লোনটা আমি কেন পেতে পারি না? শুধুমাত্র গত সপ্তাহে কয়েকটা দিন শোরুমে আসতে পারিনি বলে? না না, শুধু তাই নয়, তুমি একটা জিনিস ভেবে দেখো শ্রী, তোমার এই পার্সোনাল কাজে বেরিয়ে যাওয়া, লোন চাওয়া, হঠাৎ করে ওই বড়লোক ক্লায়েন্টের গল্প শোনানো, এগুলো সব কি একটার সঙ্গে একটা জড়িত না? হ্যাঁ, তোমার এই বড়লোক ক্লায়েন্টটি কে, আর কেনই বা তুমি এত ঘন ঘন ছুটে দিচ্ছ? স্যার আপনি খুব ভালো করে জানেন আমি মিথ্যে বলতে পারি না। আমার বিয়ে ঠিক হয়েছে, আর ঠিক সেই কারণেই আমাকে কয়েকটা দিন হাফ ডে নিতে হয়েছে। আর যে কাস্টমারের কথা আমি বলছিলাম তারা আমারই শ্বশুরবাড়ির লোক, আর এই লোনটা আমি আমার বিয়ের জন্য নিতে চাইছি স্যার। বাহ 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 বাহ, তাহলে কাজ করতে করতে বড়লোক বড় জোগাড় করে ফেললে। হ্যাঁ, আমি জানতাম, আমি ঠিকই জানতাম ওই বড়লোক কাস্টমারদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলার পেছনে আসল উদ্দেশ্যটা কি। স্যার আমি একজন সেলস গার্ল বলে, আমি এই শোরুমে কাজ করি বলে আপনি কিন্তু এভাবে আমাকে অপমান করতে পারেন না। আমরা প্রত্যেকে যারা এই শোরুমে কাজ করে এখানে কাজ করতে আসি স্যার, আপনার দাসত্ব করতে নয়। বলছো কি বলছো তুমি? আমি যা বলেছি বেশ করেছি বলেছি। তুমি কি করবে? কাজ ছেড়ে দেবে? দাও। তুমি জানো না শ্রী, 200 জন মেয়ে এই চাকরিটার জন্য অপেক্ষা করে আছে। হাত ছড়ালে কাকের অভাব হয় না শ্রী। চুপচাপ দিয়ে কাজ করো, তা না হলে রেজিগনেশন দিয়ে বাড়ি যাও। স্যার আমি বাধ্য হয়ে এই কাজটা করি, তাই নাহলে এতদিনে আমি রেজিগনেশন দিয়ে বেরিয়ে যেতাম। তবে আজকের এই অপমানটা করে আপনি কিন্তু ঠিক করলেন না স্যার। আজকে শুধু আপনি আমাকে নয়, এই শোরুমে যারা প্রত্যেকে কাজ করে তাদের সবাইকে অপমান করলেন। আপনি লোন স্যাংশন নাই করতে পারেন, কিন্তু এভাবে অপমান করারও অধিকার আপনার নেই স্যার। কি মা, কেমন লাগলো আমার অফিস? এটা তোর অফিস? হ্যাঁ, আমি তো বিশ্বাসই করতে পারছি না রে। বিশ্বাস করতে পারছো না বললে হবে, বিশ্বাস করতে হবে তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এসো আমার সাথে এসো। আরে চেয়ারে বসো। চেয়ারে বসলে তুমি বিশ্বাস করবে। না না, বসতে হবে। বসো বসো বসো। এইবার বলো। এইবার দেখে 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 এইবার মনে হচ্ছে তো আমার অফিস, তাই না? আমার ইনভেস্টর আমাকে দিয়েছে এখানে বিজনেস করার জন্য। সব কিন্তু আমার এই ম্যানেজার ম্যাডামের কৃতিত্ব। ওকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো। ও কিন্তু তোর জীবনে আসার পর থেকে তোর একদম একটা বদল এসে গেছে। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিস, নিজে কিছু করার চেষ্টা করছিস, কত দায়িত্ববান হয়ে উঠেছিস। আমি তো এই দিনটা স্বপ্নই দেখতাম রে। তাহলে অল ক্রেডিট গোস টু আমাদের হবু বৌদি। হবু বৌদি জিন্দাবাদ। আরে বাহ, আর আমার ক্রেডিটটা? ও সবাই দিব্যি ভুলে গেলে তো? এই না না ভাই, তুই যে টাকাটা জোগাড় করে দিয়েছিস, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। মানে আমি যে, কিন্তু হ্যাঁ মা যেটা বলছে সেটাও ঠিক। মানে এই যে আমার তাড়াহুড়ো করে বড় হয়ে ওঠার চেষ্টাটা, এই যে আগুনটা, এটা কিন্তু আমার মনে ম্যানেজার ম্যাডামই জ্বালিয়েছে, বুঝলি? এবার চিন্তা নেই, দেখবি খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। বড় গাড়ি হবে, বাড়ি হবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নো টেনশন।
কিন্তু আগে তুই ওই ম্যানেজার ম্যাডামকে বিয়ে করে বাড়িতে নিয়ে আয়। হ্যাঁ, আর এই ভাড়া করা জ্যাকেট, জুতো এগুলো সব ফেলে দিয়ে নতুন কিছু একটা কেন। হ্যাঁ, আসলে এত বড় অফিস করেছিস, কত বড় বড় লোকজন আসবে তোর সঙ্গে দেখা করতে। মা, এই জ্যাকেট, এই জুতো আমার জন্য খুব লাকি মা। কারণ প্রথমবার যখন আমি ম্যানেজার ম্যাডামকে দেখেছিলাম তখন এই জ্যাকেটটাই পরেছিলাম। তাই না? এই জ্যাকেটটা আমার জন্য খুব লাকি। আমি না বসের থেকে টাকা দিয়ে জ্যাকেট, জুতো এইসব কিনে নেবো। আর তাছাড়া তুমি চিন্তা করো না, আর আবার কিছু নতুন জামা কাপড় একদম চকচকে সেসবও কিনে নেবো, বুঝলে? তাহলে বড়দা, সামনে কিন্তু পুজো, আর এবারে পুজোয় আমি কিন্তু পাড়ার দোকান থেকে জামা কাপড় কিনবো না, এবার আমি শপিং মলে যাব। তার কারণ আমার বড়দা এখন আর মেকানিক নয়, সে এখন বিজনেসম্যান। একটা ব্যাপার আছে। আরে এ বাবা, আমি তো ভুলেই গেছি। আরে আমার অফিসে তোমরা প্রথমবার এসছো, আরে মিষ্টি মুখ করতে হবে তো। এই তো কি রে, খাবি নাকি? না তুই তো ডাইটিং কর। আচ্ছা নে নে নে। হ্যাঁ, এই না মা, আগড় আগড় আগড়। এত বড় ট্যাগ করে দিল না। আমারটা এই না, আগড় তুই আগড়। বাবা বড় বাবা, এই না। বাবা, তুমি যে আমার অফিসে এসছো, তাও আবার মদ না খেয়ে, আমার খুব ভালো লাগলো বাবা। আমাকে আশীর্বাদ কর। অনেক বড় অনেক, জীবনে সফল হয়ে সবাইকে দেখা, আমি এটাই চাই বাবা। একটা জিনিস মনে রাখিস, এই ভাড়া করা জ্যাকেট, ভাড়া করা জুতো, তেমন এই অফিসটাও কিন্তু ভাড়া করা, অন্যের দয়ায় পাওয়া, তোর নিজের নয় বাবা। ভুলে যেও না শ্রী, তুমি কিন্তু মালিকের মেয়ে নও, তুমি একজন সামান্য সেলস গার্ল। তাহলে কাজ করতে করতে বড় লোক বড় জোগাড় করে ফেললে। হ্যাঁ, আমি ঠিকই জানতাম ওই বড় লোক কাস্টমারদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলার পেছনে আসল উদ্দেশ্যটা কি। তুমি জানো না শ্রী, 200 জন মেয়ে এই চাকরিটার জন্য অপেক্ষা করে আছে। চুপচাপ গিয়ে কাজ করো, তা না হলে রেজিগনেশন দিয়ে বাড়ি যাও। হাই। হাই। কি ব্যাপার ডার্লিং, তোমার এত রাগি রাগি মনে হচ্ছে কেন? আমার মনে হয় না যে আমাদের সম্পর্কটা ডার্লিং বলার পর্যায়ে পৌঁছেছে। সে না পৌঁছালেও আমি তোমাকে ডার্লিং বলেই ডাকবো। ওয়েটার, 2 কফি। ওকে। দেখুন, আমি আপনার থেকে পরিষ্কারভাবে জানতে চাই, আপনি আশীর্বাদের অনুষ্ঠানটা নিয়ে এক্স্যাক্টলি ঠিক কি প্ল্যান করেছেন। আমার মা বাবা কিছুই জানে না, তারা আপনার মা বাবার সঙ্গে দেখা করতে যাবেন। আর সত্যি বলতে কি, আমি চাই না এই বিয়েটা আমার পরিবারের কাছে বাড়তি কোনো চাপ হয়ে উঠুক। ওকে, তো এই জন্য মুড এত অফ। অলরাইট দেন, শুনতে চাইছো যখন, তখন তোমাকে পুরোটা খোলাখুলি জানিয়ে রাখি। দেখো, আমাদের 5 স্টার হোটেল বুকিং করা হয়েছে, সেখানে আমাদের দুজনের গ্র্যান্ড এন্ট্রি হবে। আমরা কালার ম্যাচ পরে ডিজাইনার ড্রেস পরব, আর এছাড়া আশীর্বাদের পরে নাচ গান, দেয়ার উইল বি আ হিউজ পার্টি। আর এছাড়া একজন ফেমাস ডিজেকেও বুক করবো ভেবে রেখেছি। এছাড়া খাওয়া দাওয়া, তারপর ভিডিও শুট, এসবের খরচ তো আলাদা করে থাকছি। কিন্তু এত খরচা সামলাতে রিল্যাক্স, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। এখন তোমার কাজ হলো কাল সকালে শুধু সময় মতো পৌঁছে যাওয়া, আর যা খরচ হচ্ছে তার 50% শেয়ার করে দেওয়া। আমাকে প্লিজ একটু বলবেন খরচের 50% কত হচ্ছে, মানে এই হিসেবটা একটু বলবেন। ওই তো ধরে নাও অ্যারাউন্ড 3-4 লাখ টাকা মতো হবে মাত্র।
দেখো শ্রী, তুমি সেলস গার্ল, আশা করি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা তোমার দিক থেকে কতটা প্রফিটেবল। কিন্তু এঙ্গেজমেন্টে যদি এত খরচ হয় তাহলে মানে সামনে তো বিয়েও আছে। আরে বিয়ে তো এখনো 1 মাস দেরি আছে। আচ্ছা লিসেন না, আমরা কিন্তু ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যান করছি। আগে আশীর্বাদটা কেটে যাক, তারপর বিয়ের ফর্দ তো আমি তোমাকে দিয়ে দেবো। দেখুন সতীশ, আমার পরিবার এত খরচা সামলাতে পারবে না। আপনি তো জানেন আমার ফ্যামিলির অবস্থাটা। রিল্যাক্স ডার্লিং, আমি আছি তো। তোমার ফ্যামিলিকে কোনো রকম প্রেশার নিতে বারণ করো। তুমি একবার শুধু আমাকে আই লাভ ইউ বলো, একবার বলো যে আমি তোমার হিরো, তুমি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। একবার বলো শ্রী। ভালোবাসার শব্দটা না আমার জীবনে খুব দামি সতীশ, আজ পর্যন্ত কাউকে বলিনি। আর এই মুহূর্তে আমি আপনাকে এই কথাটা বলতে পারবো না। যেদিন ভালোবাসাটা ভেতর থেকে অনুভব করতে পারবো সেদিন আর আপনাকে এত জোর করে বলতে হবে না। আর আপনি একটু আগে বললেন না আমি একজন সেলস গার্ল, অনেক জিনিসপত্র বেচাকেনা করি। আমি সেলস গার্ল হতে পারি, কিন্তু আমার ভালোবাসাটা বেচাকেনা করার মতো জিনিস নয়। শ্রী দেখো, অনেক কথা শুনলাম, এবার আমিও তোমাকে একটা কথা স্পষ্ট করে জানিয়ে রাখতে চাই। তুমি যদি আমাকে আই লাভ ইউ বলতে না পারো তাহলে টাকাটা রেডি রাখো, না হলে এই এঙ্গেজমেন্টটার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।